আমি কয়েকদিন ধরে খেয়াল করছি মাঝরাতে আমার দুলাভাই আমার ঘরে আসে, আমার বিছানার পাশ থেকে এসে ঘুরে ফিরে চলে যায়। আপাকে এখনও বলিনি কী কারণে আসে, সেটা না বুঝে তো আর আপাকে বলা যায় না। আজকে রাতে আমি বিষয়টা আরও ভালোভাবে বুঝে দেখব। এই চিন্তা মাথায় নিয়ে রাতে তাড়াতাড়ি খেয়েই আমি ঘুমিয়ে পড়লাম। আপা জিজ্ঞেস করলো যদিও কেন এত আগেই ঘুমোতে যাচ্ছি। আমি উত্তর দিলাম, মাথা ব্যথা করছে আপা, মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। উত্তর দেওয়ার সময় আর চোখে খেয়াল করলাম দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে না দিয়ে আমার ঘরে চলে গেলাম। বিষয়টা কেমন জানি অস্বস্তিকর। আগে ক্লিয়ার করে বুঝে নিই, তারপর আপাকে বলবো। ঘরে লাইট বন্ধ করে মাথার পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আসবে না, শুধু শুধু চোখ বন্ধ করে থাকা। কিছুক্ষণ পরে আপা আসলো ঘরে। এসে আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আপার আদরটা খুব ভালো লাগছিল। আপা জিজ্ঞেস করলো, মাথা ব্যথা কমেছে? আমি মুচকি হাসছিলাম, না, তুই হাত দেওয়াতে বেড়েছে। আপা মাথায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, যা মিচকে শয়তান একটা। আপার এই ভালোবাসার সময়টাতে চেহারা যেন ঠিক মায়ের মতো হয়ে যায়। কী যে শান্তি লাগে দেখলে। আমি আপাকে জিজ্ঞেস করলাম, আপা তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আপা হেসে উঠে উত্তর দিল, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ ভালোবাসে নাকি? দুজন মিলে খুব হেসে উঠলাম। তারপর আপা কাঁথাটা মেলে আমার গায়ে জড়িয়ে দিয়ে টেবিল ল্যাম্পটাও বন্ধ করে দিয়ে আমার গায়ে কয়েকটা আস্তে থাবা দিয়ে ঘুমিয়ে যেতে বলল। আমিও মাথা নেড়ে গুড নাইট জানালাম আপাকে। সব ঘরের লাইট বন্ধ করে আপারাও বোধহয় শুয়ে পড়েছে। আমার একটু একটু ভয় করছে, কেমন জানি বিরক্তও লাগছে। এভাবে রাত 1টা বেজে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে রাত আরও গভীর হচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। ঠিক সেই সময়ে আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম, যদিও খুব নিঃশব্দে এসেছে সে। আমি চোখ বন্ধ করে পড়ে থাকলাম বিছানায়। আস্তে আস্তে মনে হলো দুলাভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ দুলাভাইয়ের ট্রাউজার আমার এক আঙ্গুলের কোণায় বাজছিল। তবুও আমি স্থির হয়ে আছি। এরপর দুলাভাই তার একটা হাত দিয়ে আমার মুখের সামনে ধরে খেয়াল করতে লাগলো আমি ঘুমোচ্ছে কি না। ঘুমের ভান করেই থাকলাম আমি। তারপর হঠাৎ দুলাভাই আমার ঘাড় বরাবর হাত দিল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ছি, দুলাভাই এমন করছে কেন আমার সাথে? ভয়ে আমার গা শিউরে উঠল। আমি সাথে সাথে একটু আড়মোড়া ভাব করে উঠলাম, আর দুলাভাই আমার থেকে ছিটকে সরে গেল। ঘুমের করে থাকার মতন গলা করে আমি আস্তে আস্তে বলে উঠলাম, উহ, পানির পিপাসা লেগেছে খুব। এই কথা শোনার সাথে সাথেই দুলাভাই জলদি করে বোধহয় চলে গেল। আমিও তাড়াহুড়ো করে উঠে গিয়ে ডাইনিংয়ে লাইট দিলাম। দিয়ে দেখি দুলাভাইও দাঁড়িয়ে পানি খাচ্ছে। খুব খুব রাগ হচ্ছিল ওনার চেহারা দেখে। তবুও কিছু বুঝতে দেওয়া যাবে না। এই কারণটা আমি ঢুলতে ঢুলতে জিজ্ঞাসা করলাম, দুলাভাই এত রাতে? দুলাভাই উত্তর দিল, তোমার আপা পানি নিয়ে যেতে ভুলে গেছে, তাই আমি পানি খেতে আসলাম। মিথ্যুক মনে মনে ধিক্কার দিলাম তাকে। আমার মতো আমি পানি খেয়ে নিজের ঘরে এসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলাম। খুব খারাপ লাগছে আমার। মনে হচ্ছে যেন নিজের ভেতরেই মিশে যাচ্ছি লজ্জায়। দুলাভাই সুবিধার মানুষ না। আপার চেহারা মনে হতেই হাউমাউ করে কেঁদে উঠলাম। কোনোভাবে রাতটা পার করলাম। জেগেই ছিলাম, কখনো কেঁদে কখনো ঘরের মধ্যে পায়চারি করে। এভাবেই কাটলো রাত। সকাল 7টা বাজলে দুলাভাই অফিস চলে যায়। তারপর আপাকে সব খুলে বলবো। এই অপেক্ষায় ঘর থেকে একবারও বের হলাম না। 7টা বাজার সাথে সাথেই বের হয়ে গেলাম ঘর থেকে। আপার কাছে গিয়ে কোনো রকম ফ্রেশ হই আপার ঘরে গিয়ে ভুলুক দিলাম, আপা, এ আপা, কই তুই? আপা নেই ঘরে। ওয়াশরুমের দরজা লাগানো দেখে আমি ভাবলাম আপা বোধহয় ওয়াশরুমে। এমন সময় আপা ঘরের বাইরে থেকে উত্তর দিল, আমি রান্নাঘরে তো, এদিকে আয়। আমি তাড়াতাড়ি করে আপার কাছে ছুটে গেলাম। আপা আমাকে দেখে হেসে দিল। আমার কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, রাতে ভালো ঘুম হয়েছে তোর? মাথা ব্যথা কমেছে তো? রাতের কথা মনে পড়তেই যতটা না খারাপ লাগলো, তার থেকেও বেশি খারাপ লেগে উঠল আমার আপার মুখ দেখে। কি যে নিষ্পাপ লাগছিল আপাকে। আমার আপার মতো মানুষের কপালে এমন একটা মানুষ পড়েছে ভেবেই
আমার অনেক খারাপ লেগে উঠল। আমার চোখে পানি চলে এসেছে। আপার দিকে তাকিয়ে আমি মনের অজান্তেই কেঁদে উঠলাম। আপা সাথে সাথে হাতের কাজ ফেলে আমাকে জড়িয়ে ধরল। কি হয়েছে মণি, চোখে পানি কেন তোর? আমিও আবার কোলের মধ্যে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলাম। সব বলতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি করে যে আমি বলি। ফোপাতে ফোপাতে শুধু বললাম, তোর মুখটা দেখে মায়ের কথা মনে পড়ছে। আপা হেসে উঠল। আমিও তো আর একটা মারে পাগলি, বলেই আমাকে বুকের সাথে চেপে ধরল। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। তারপর নিজেকে একটু শক্ত করে মাথাটা উঁচু করে আপাকে বললাম, আপা, তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আপা মুচকি হেসে উঠে বলল, আচ্ছা ঠিক আছে, আগে তো দুলাভাই অফিসে যাক, তারপর দুই বোন মিলে জমিয়ে গল্প করব। আমি ভুরু কুঁচলাম, দুলাভাই এখনও অফিসে যায়নি? আপা বলল, না, তার নাকি রাতে ঘুম হয়নি ভালো, তাই অফিসে লেট করে যাচ্ছে। ঘুমোচ্ছিল, এতক্ষণ গোসলে ঢুকেছে। তার মানে আমাকে আরও একটু অপেক্ষা করতে হবে। মনে মনে ভাবলাম, দুলাভাইয়ের সামনে আমি পড়তে চাই না। তাই আস্তে আস্তে আপার কোল থেকে উঠে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি আমার ঘরে গেলাম। আপা বলল, ঠিক আছে, কিছু খেয়ে নে আগে, আর যাওয়ার সময় সোফার উপর থেকে মোবাইলটা নিয়ে গিয়ে চার্জে দিস তো মনি। আমি তাই করতে গেলাম। আপার ঘরে গিয়ে দেখি টেবিলের ওপর দুলাভাইয়ের ফোন বারবার বেজেই যাচ্ছে। আমি উকি দিয়ে দেখলাম একটা নাম্বার থেকে বারবার কল আসছে। লোকটার ওপর আমার খুব সন্দেহ এখন। ফোনটা হাতে নিতেই একটা টেক্সট এলো, কখন থেকে অনলাইনে বসে আছি, আসো না কেন জান। সাথে সাথে আরও একটা টেক্সট, কাল রাতে ফোন দাওনি কেন। তারপর আরও একটা টেক্সট, আজকে একটু বেশি সময় করে আসবে। টেক্সটগুলো যেই নাম্বার থেকে কল এসেছিল ঠিক সেই নাম্বার থেকেই। আমার বুকের ভেতরটা ধক করে উঠেছে বারবার। দুলাভাইয়ের ফোনে কে এমন মেসেজ পাঠালো, কেন পাঠালো, কি সম্পর্ক আমার দুলাভাইয়ের সাথে তার? কি যে অসহ্য লাগছিল চিন্তাগুলো, মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আপার কথা মনে করে বারবার কান্না চলে আসছে। লোকটা আমার আপাকে কি অবলীলায় না ধোঁকা দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি ফোনটা রেখেই আমার ঘরে চলে গেলাম ছুটে। বালিশে মুখ গুজে কান্না করলাম অনেকক্ষণ। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম। দুপুরে আপার ডাকে ঘুম ভাঙল। দুলাভাই অফিসে গেছে। মনের মধ্যে খারাপ লাগা নিয়েই গোসল খাওয়া শেষ করলাম একে একে। আপা বোধহয় ভুলে গেছে আমার কথা বলার বিষয়টা। সব কাজ শেষ করে আপার ঘরে গিয়ে বসলাম। আপা শুয়েই ছিল। আমি যাওয়াতে উঠে বসলো। কিভাবে কথা শুরু করি এই ভাবতে ভাবতে আমি হুট করে বলা শুরু করলাম, আপা, একটা সত্যি কথা বলবি? বল। দুলাভাই তোকে কেমন ভালোবাসে? যেমন ভালোবাসা তেমন বাসে। হেসে উঠে বলল, কেন রে হঠাৎ এই প্রশ্ন? এমনি। কিছুক্ষণ চুপ করে থেকে, আচ্ছা আপা, তুই দুলাভাইকে কতটা বিশ্বাস করিস? যতটা করতে হয়। কেন রে? এমনি। চুপ করে গেলাম। তারপর আর কোনো কিছু না ভেবেই আমি সরাসরি আপাকে বলতে লাগলাম, আপা, আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে। আজ সকালে আমি দুলাভাইয়ের ফোনে একটা নাম্বার থেকে একটার পর একটা প্রেমের টেক্সট দেখেছি, এক গাদা কল আসতে দেখেছি। আমি ঘুমের ঘরে ভয় পাই বলে রাতে যে দরজা ছিটকিনি না দিয়ে ঘুমাই, দুলাভাই কয়েক রাত আমার ঘরে এসেছে, এমনকি কালকেও। ঠিক যেন এক নিঃশ্বাসে বললাম। আমার চোখ মুখ দিয়ে যেন খুব ছুটছিল, সাথে কান্নার পানি। আপার দিক তাকাতে সাহস হচ্ছে না আমার। অনেক কষ্টে মুখ উঁচু করলাম। আপার চোখ আগুনের মতো লাল হয়ে আছে, সাথে পানি। নিঃশ্বাস নেওয়ার মতনও যেন নড়ছে না, চোখের পলকও নড়ছে না আপার। আমি আপা বলে ডাকতেই আপা আমার বাম গাল বরাবর একটা চল লাগিয়ে দিল। আমি আপার কাছ থেকে ছিটকে সরে গেলাম। মুখে হাত দিয়ে মুহূর্তে মনে হলো আমার পৃথিবী দুই খণ্ড হয়ে গেল। আপার চোখ মুখ ফুটে যেন আগুন বেরোচ্ছে। যতটা না কষ্ট হচ্ছে আমার, তার থেকেও বেশি ভয় করছে আপার চেহারা দেখে। আমি টলে পড়ে যেতে লাগলাম। এতটাই চমকে গেছি আমি যে কাঁদতে পারছি না। ধপ করে মেঝেতে বসে পড়লাম। আপা যেন রোবটের মতো বসে আছে। পুরো ঘরটাতে যেন একটুও বাতাস নেই। আপার মুখের দিকে তাকিয়ে আমি অসহায়ের মতন তাকিয়ে আছি। দম বন্ধ হয়ে যাচ্ছে যেন আমার। কিছুক্ষণ এভাবেই থাকলো আপা। সারাক্ষণ আপার মুখের দিকে তাকিয়েই ছিলাম। আপা কিছু বলল না দেখে প্রচণ্ড অভিমান হচ্ছিল। আমি দেওয়াল ধরে আস্তে আস্তে কোনো রকমে উঠে দাঁড়ালাম।
ঘর থেকে বের হয়ে যাব আমি, আরও একবার আপার দিকে তাকালাম। আপা শূন্যের দিকে তাকিয়েই আছে। বুক ফেটে কান্না চলে এলো এবার আমার। আমি কান্নাকে ঠেকাতে হাত দিয়ে মুখ চেপে ধরে আপার ঘরের দরজা পার হলাম। আপার ঘরে ঢুকতেই হঠাৎ করে আপা আমার সামনে এসে দাঁড়ালো। আপার চোখের পানি অনবরত পড়তে থাকলো। আপা আমাকে জড়িয়ে ধরল বুকের ভেতর। আমাকে ধরেই ঠিক ছোটদের মতন হাউমাউ করে কেঁদে উঠল। আমার বুকটাও যেন ফেটে যাচ্ছিল। আপার সে কি কান্না! আপা থেমে থেমে খুব কষ্ট করে বলল, জানোয়ারটা আমার ছোট বোনটাকেও ছাড়লো না। আমি আপাকে ধরলাম। আপা তুই সব জানতিস? কেমন করে ডুকরে উঠল, কোনো উত্তর দিতে পারল না। আমি আস্তে আস্তে আপাকে আমার ঘরে বিছানায় নিয়ে বসালাম। আপার কান্না যেন কিছুতেই থামছে না। আমি কিছুতেই সহ্য করতে পারছি না আপার কষ্ট। একটু জোর গলায় বলে উঠলাম, আপা তুই কিচ্ছু লুকাস না, সত্যি করে বল আমাকে। আপা কয়েক মিনিট শুধু ফোপালো, তারপর বলল, জানিস মণি, সেই বিয়ের রাত থেকেই আমি সব জানি। রাতের বেলা যখন দুজন ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই দেখি ওর ফোনে একভাবে আলো জ্বলে আছে। আমি কোনো রকম ফোনটা হাতে নিয়ে ওকে ডাকতে যাব, তখন দেখি লম্বা একটা দম নিল আপা। তখন দেখি ফোনে অনেকগুলো কল আর সাথে মেসেজের পর মেসেজ। বউ পেয়ে আমাকে ভুলে গেছো? তুমি কালকেই আমার সাথে দেখা করবে, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তারপর যা লেখা ছিল তা আমি বলতেও পারবো না। এইটুকু বলেই আপা বিছানায় লুটিয়ে পড়ল। কি যে আর্তনাদ করছিল আপা! আমার মনে হচ্ছিল দুনিয়ার সব থেকে কঠিন কষ্টটা এই মুহূর্তে আপার হচ্ছে। আমি আপার কোলের ভেতরে গিয়ে মাথায় হাত দিয়েই আপাকে জড়িয়ে ধরলাম। হাউ মাউ করে কি যে কান্না করলাম দুই বোন। আমাদের মা মারা যাওয়ার সময় এভাবেই কেঁদেছিলাম দুই বোন মিলে। কিছুতেই দুজনের কান্না থামছে না। আপা তখন হুট করেই উঠে বসে আমাকে ওর জামার পেছনে চেন খুলে পিঠের কালশিটে মারের দাগ দেখালো। দেখ, সে তার আগের প্রেমিকাকে ভালোবাসা বিলিয়ে দেয়, আর আমাকে এগুলো দেয়। আবার এই অবস্থা দেখে আমার পুরো শরীর শিউরে উঠল। আমি চিৎকার দিয়ে উঠলাম, আমার আপা কিভাবে এত কষ্ট সহ্য করছে মুখ বুজে। আমার আপার মতো মাটির মানুষের কপালে কেন এমন হয়েছে? একদিকে আকাশ ভাঙা কষ্ট, তার উপর আবার এই যন্ত্রণা। আবার মুখের দিকে আর তাকাতে পারছি না আমি। ওর কথা ভাবতেই আমার কষ্টগুলো কেমন জানি তীব্র ক্ষোভে পরিণত হয়ে যাচ্ছে। যতটা কষ্ট হচ্ছিল তার থেকেও বেশি ঘৃণা আর ক্ষোভ তৈরি হলো। আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ওই জানোয়ারটাকে খুন করে ফেলবো আপা। আমি ঘরের ভেতরে ছটফট করে উঠলাম, পাগলের মতো করছিলাম। ঠিক এই মুহূর্তে কলিং বেল বেজে উঠল কয়েকবার। আপা আমাকে শান্ত হওয়ার কথা বলে তড়িঘড়ি করে চোখ মুখ মুছে দরজা খুলতে গেল। দরজা খোলার শব্দ হতেই অমানুষ দুলাভাইয়ের কণ্ঠ শুনলাম। ঘড়ির কাঁটার দিকে খেয়াল হলো অফিস টাইম শেষ। ঢুকেই আপাকে জিজ্ঞাসা করছে, তোমার এমন বেহাল অবস্থা কেন? কি হয়েছে তোমার? এতটা শুনেই আমার ভেতরে কি যেন হয়ে গেল। আমার চোখ যেন রক্তচক্ষু হয়ে আছে। শরীরে মনে হলো কোত্থেকে অনেক জোর অনুভব হলো। কে জানে, বিদঘুটে মেজাজটা গরম হয়ে শরীরে রাগ ক্ষোভ পুরো মাথায় চড়ে পাগলের মতো করতে করতে আমার ঘরের টেবিলের ডয়ারে রাখা ইনস্ট্রুমেন্ট বক্সের ভেতর থেকে আমি একটা ছুরি হাতে নিয়ে ঘরের দরজা মারালাম। আজকেই আমি ওই লোকটাকে খুন করে ফেলবো। আমি পর্দা সরাতেই দেখি আপা হুড়মুড় করে আমার ঘরে ঢুকছে। কেউ কাউকে খেয়াল করেনি। ধাক্কা লাগতেই ছুরিটা বেসামাল হয়ে আপার হাতের কোনায় টান লেগে আমার হাতের কোনায় লেগে হাত একটু কেটে গেল। আপা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে আছড়ে ধরে ঠেলতে ঠেলতে ঘরে নিয়ে আমার ঘরে ছিটকিনি দিল। আপার হাত কেটেছে, আমার হাত কেটেছে, সেদিকে একটুও খেয়াল নেই আমার। আমি ফুঁসছি, অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছি আর ফোপাচ্ছি, আপা আপা তুই আমাকে ছেড়ে দে, আমি ওই অমানুষটাকে খুন করে ফেলবো, তুই সরে যা। আপা আমাকে থামানোর চেষ্টা করছে। আমার হাত থেকে রক্ত বেরিয়েই যাচ্ছে। কোনো কিছুর দিকে এক ফোঁটাও নজর নেই আমার। আমার মাথায় খুন চেপে আছে। চোখের পলকে যেন আমার আপার গায়ের কালচে দাগটাই ভাসছে। কত কষ্টই না করে আমার আপা সব লুকিয়েছে। এসব মনে করে আমার রাগ কিছুতেই মাথা থেকে নামছে না। আপা কি যেনই বলছিল আমাকে, আমার মাথাতেই ঢুকছে না। আমি আপার হাতের ভেতর থেকে আমাকে ছুটিয়েই মেঝেতে পড়ে যাওয়া চাকু নিয়ে উঠে গেলাম।
আপা কোনো রকমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মনি, তুই আমার কথা শোন, পাগলামি ছাড় বলেই ডুকরে কেঁদে উঠল। আপার কান্নার আওয়াজ আমাকে কাতর করে দিল। আমি আপাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। আপা, তুই কেন এত কষ্ট করছিস একা একা? কেন তুই এই 1.5 বছরে একটা বারও আমাদেরকে কিছু বলিসনি? কেন তুই এই অমানুষটাকে ছেড়ে গেলি না? আপা আমার মাথা বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি অনেকবার চেয়েছি ওই লোকটাকে ছেড়ে যেতে। আমাদের মা নেই, আব্বা নিজে হাতে বিয়ে দিয়ে যদি জানতে পারে তার মেয়ে কোনো নরকে আছে, তাহলে আব্বা এই কষ্ট সহ্য করতে পারবে না। তাই আমি অপেক্ষা করেছি এতদিন ধরে, যেন লোকটা কোনোভাবে ভালো হয়ে যায়। আমি সাথে সাথে ঘৃণায় মুখ সরিয়ে নিলাম। ওই লোক কোনো দিনও ভালো হবে না। আপা, তোর মতো মেয়ের জীবন যে নষ্ট করতে পারে সে কোনো দিন ভালো হবে না। তুই আমার সাথে বাড়ি চল আপা, আমি এখানে তোকে একদিনও থাকতে দেব না। আপা নিঃশ্বাস ছাড়ল অনেক বড় করে। তারপর একদিকে তাকিয়ে বলতে থাকলো, জানিস, যে মানুষটার হাত ধরে এই ঘরে আসলাম সুখের সংসার করব বলে, সেই মানুষটা যখন অন্যের কাছ থেকে এসে আমার গায়ে হাত তোলে, তখন মনে হয় ঘুমন্ত মানুষটাকে যদি গলা টিপে মেরে ফেলে নিজে মরে যেতাম, তাহলে বোধহয় শান্তি পেতাম। জানিস মনি, কয়েকদিন মাঝরাতে আমার এমনই মনে হতো। সাথে সাথেই তোর আর আব্বার চেহারা মনে পড়তো। তখন নিজেকে সামলে নিতাম, আমাকে তোদের জন্য বাঁচতে হবে। আমি আপার দিকে তাকিয়ে কান্না অবস্থায় কপালে একটা চুমু দিলাম আর বললাম, আপারে, অনেক কষ্ট করেছিস তুই। আমার আর আব্বার দোহাই লাগে, হয় তুই আমার সাথে কালই বাড়ি যাবি, না হয় আমি কিছু একটা করে ফেলবো। আপা সাথে সাথে আমার মুখে হাত দিয়ে বাকি কথা ঠেকালো আর আমার একটা হাত টেনে ওর মাথায় দিয়ে আমাকে দিব্যি দেওয়ালো। আমার দিব্যি থাকলো তোর, যাই হয়ে যাক তুই এমন কিছু করবি না। আমি মেনে নিলাম আপার দিব্যি। আপাকে বললাম, তুই তাহলে কালই এই বাড়ি ছেড়ে আমার সাথে চলে যাবি, আমরা তোকে আগলে রাখবো আপা, তুই দেখিস। বলেই আপার পা জড়িয়ে ধরলাম। আপা কেমন জানি নেতিয়ে গেল, কিছুক্ষণ কাঁদল, তারপরে আমার মাথায় হাত দিয়ে বলল, যে ভুল লোকটা আমার সাথে করছে তার কোনো শাস্তি হয়তো দুনিয়াতে নেই। আমি চলে যাব কাল সকালেই তোর হাত ধরে। খুব ভোর থাকতেই দুই বোন বের হয়ে যাব, আর কোনো দিন ফিরেও তাকাবো না এদিকে। আপার খুব কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। আপাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলাম। আপা একটা ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আস্তে আস্তে আপার গলার আওয়াজ কমে আসছিল যেন। আমাদের দরজায় কড়া নড়ল। অমানুষটা ছাড়া আবার কে? আপা আমাকে ঠেকালো, দরজা খুলতে হবে না। আমিও চুপ করে বসে রাখলাম আপার কাছেই। কয়েকবার জোরে ধাক্কালো দরজা। আপা নিশ্চুপ হয়েই থাকলো। এক সময় দরজা জোরে জোরে ধাক্কানো দেখে আপা নিজেই উঠতে গেল। আমি আপাকে ধরে আস্তে আস্তে তুলে ধরলাম। আপা খুব দুর্বল হয়ে গেছে, বুঝতে পারছিলাম। আমি আপাকে আঁকড়ে ধরে আছি, আপা যেন না পড়ে। দরজা খুলতেই দেখি অমানুষটা রোবটের মতো দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিস্ময় আর কিসের যেন একটা অজানা ভয়ের চেহারা। এমনকি চেহারার রং বদলে গেছে, মুখটা কেমন জানি কালচে দেখা যাচ্ছে। আমি পাত্তা দিলাম না, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলাম। কাপা স্বরে আপাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? আমাকে কিছু তো বলো। আপা আস্তে আস্তে বলে উঠল, দুই বোন মিলে ঝগড়া করেছি, আমাদের নিয়ে তোমাকে ভাবতে হবে না। অমানুষটা হাত এগিয়ে আপাকে ধরতে গেল। মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই, তুমি ঘরে চলো। আপা আস্তে আস্তে এগিয়ে গেল, কিন্তু হাত বাড়িয়ে লোকটাকে ধরল না। লোকটা আমার দিকে হতভম্ব হয়ে একবার তাকালো। আমি চোখ সরিয়ে নিলাম সাথে সাথে। আপার পেছন পেছন হাঁটছি। আপা যেভাবে টলছে যেন পড়ে না যায়। কয়েক পা এগিয়ে আপা থেমে গেল দেওয়াল ধরে। কেমন জানি হাঁপাতে হাঁপাতে আপা বলে উঠল, মনি, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে। আমি সাথে সাথে আপাকে ধরলাম। লোকটাও ছুটে এসে আরেক পাশে ধরল। আপার অবস্থা দেখে প্রচণ্ড ঘাবড়ে গেলাম। আপার চোখ কেমন জানি উল্টে যাচ্ছিল। আমি ভয়েই কান্না করে দিলাম, এই আপা, আপা চোখ মেলে দেখ। অমানুষটাও চেঁচিয়ে উঠল, তুমি এমন করছো কেন? আপা চোখ মুখ নড়াতে পারছে না, ঢলে পড়ে যেতে গেল। লোকটা সাথে সাথেই আপাকে আর কোলা করে বিছানায় নিয়ে গেল। আপাকে রেখেই লোকটা ফোন হাতে নিয়ে ব্যস্ত হয়ে ডাক্তারকে ফোন করতে লাগলো।
আমি আপা আপা বলে কাঁদছি। আপা কোনো উত্তর দিতে পারে না। একসময় আপা জোরে একটা নিঃশ্বাস নিয়ে কেমন জানি আবছা করে জড়ো কণ্ঠে বলে উঠল, মা, মা। বলেই আপা চোখ বন্ধ করে ফেলল। আমি আপা বলে চিৎকার করে উঠলাম। আমার বুক চিরে বের হলো সেই ডাক। লোকটা ছুটে এসে আপার হাত পা ম্যাসেজ করা শুরু করে দিল। আপার নাম ধরে ডেকে তার কণ্ঠেও কেমন জানি আর্তনাদ। আমার আপার চোখ মেলছে না। আমার চারপাশ কালো হয়ে এলো। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। ছোটবেলাতে যখন মা মারা গিয়েছিল, আমাকে আপা বুকের ভেতরে সবটুকু সময় লাগিয়ে রেখেছিল। কিন্তু আমার আপার যদি কিছু হয়, আমি কার বুকে বেঁচে থাকব? আমার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছিল। মনে মনে একটা কথাই বলছিলাম হুঁশ থাকা পর্যন্ত, আল্লাহ, আমার আপাকে সুস্থ করে দাও তুমি। আর যদি তাকে কেড়ে নিতে চাও, তাহলে আমাকেও সাথে নিও আপার সাথে। আস্তে আস্তে চোখ বন্ধ করে আপার পাশেই ঢলে পড়লাম আমি। আপার হুঁশ ফিরল। কে জানি আমাকে মনি মনি করে ডাকছে। আমি কোনো রকম চোখ মেললাম। দেখি আপা আমার মুখের দিকে তাকিয়ে আছে। পাশে শুয়েই হালকা হাসি মুখে তাকিয়ে আছে আপা। আমি খুশিতে চিৎকার করে উঠেই আপাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমার আপা ঠিক আছে, আমার আপা ঠিক আছে। আপাও আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে হাত বুলালো কিছুক্ষণ। এভাবেই থাকলাম দুই বোন। খেয়াল করলাম কে যেন বলছে, এবার তোমার আপাকে ছাড়ো, আমি তাকে আরেকটু দেখব। আমি ফিরে তাকিয়ে দেখি ডাক্তার আমাকে বলছে কথাগুলো। তার পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমি আপার কাছে থেকে একটু সরে বসলাম। ডাক্তার আপার দিকে ঝুঁকে আপাকে দেখতে থাকলো। চোখ জিহ্বা ভালোভাবে দেখে একটু গম্ভীর হয়ে বলল, মানসিক চাপ শরীরের ওপর খুব বেশি করে পড়েছে। এই অবস্থা চললে খুব ক্ষতি হয়ে যাবে। নিজের দিকে খুব বেশি করে খেয়াল করবেন। ঘুমের প্রয়োজন খুব বেশি। যে ওষুধগুলো দিচ্ছি এগুলো নিয়মিত খাবেন। আর অবশ্যই 1 সপ্তাহ পরে আমাকে দেখাবেন। আপা মাথা নাড়ালো। তারপর ডাক্তার হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, এই যে আপার ছোট বোন, আপার দিকে অনেক বেশি বেশি খেয়াল রাখতে হবে কিন্তু। আমিও সজোরে মাথা নাড়িয়ে বললাম, খুব খেয়াল রাখবো এখন থেকে আমার আপার। শুনেই ডাক্তার উঠে দাঁড়ালো, প্রেসক্রিপশন লিখে দুলাভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে ওষুধগুলোর নিয়ম বুঝিয়ে দিল আর বলল সব রকমের মানসিক চাপ থেকে আপাকে বাইরে রাখতে। সে মাথা নাড়ালো আর ডাক্তারের পিছু পিছু গেল ওষুধ কিনে আনতে। আপার ফোন বেজে উঠল। আব্বা ফোন করেছে। আমিই ধরলাম। আপা ইশারা করলো আমাকে যেন কিছু না বলি। আমিও মেনে নিলাম। খুব সুন্দর করে আব্বার সাথে কথা বলছিলাম। এক সময় আব্বা প্রশ্ন করল, কতদিন তোদের দেখি না মা, বাড়ি আসবি কবে? আমি আনমনে বলে ফেললাম, মনে করো আব্বা কাল ঘুম থেকে উঠেই আমাদেরকে দেখবে চোখের সামনে। আব্বা হেসে উঠল। আমি আব্বাকে বললাম, আচ্ছা আব্বা, আমি আর আপা যদি সারা জীবন তোমার চোখের সামনে থাকি, আমাদের রাখবে তো? আব্বা আবারও হেসে উঠে কেমন জানি মায়া করে বলে উঠল, রাখবো তো, আমার এই ঘরটাই তো তোদের, সারা জীবন রেখে দেব আমার 2 নয়নের মণিদের। আব্বার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। ফোনটা হাসি মুখে রেখে আপাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম আর বললাম, আমি তোর খুব খেয়াল রাখবো, আপা কিচ্ছু হতে দেব না, তুই দেখে নিস। তারপর আপা হালকা হাসি দিয়ে কেমন জানি উদাসীনভাবে তাকিয়ে রইল দেওয়ালের দিকে। কিছুক্ষণ পরে লোকটা ওষুধ নিয়ে ফিরে এলো। আপার মাথার কাছে বসে বলল, কি খাবে তুমি? ওষুধ খেতে হবে তোমার। আপা মুখ ফিরিয়ে নিল, বলল, আমার তো খিদা নেই, এমনি ওষুধ খেয়ে নেব। লোকটা মানা করে উঠে গিয়ে একটা প্লেটে কিছু খাবার নিয়ে এলো। এনে আপার মুখের সামনে ধরল। আপা কেমন অসহায়ের মতো তাকালো। আমার তো গায়ে যেন আগুন ধরে যাচ্ছে দেখে। যার জন্য এত কষ্ট আমার আপার, তার এখন নাটকীয়ভাবে দরদ উঠলে উঠছে। চুপচাপ সহ্য করছে শুধু আপার জন্য। আপা প্লেট হাত দিয়ে সরিয়ে দিল। লোকটা এবার প্লেট সামনে এনে নিজের হাতে ভাত মেখে 1 লোকমা আপার মুখের সামনে ধরল আর বলল, প্লিজ একটু খেয়ে নাও, তোমার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। লোকটার চোখ মুখে তখনও কেমন জানি ভীষণ মায়ার ছায়া ভেসে উঠছিল আর গলাটাও একেবারেই নরম। আপা তখন কেমন করুণভাবে যে তাকালো লোকটার দিকে, আমারই দেখে বুকের ভিতর কেমন ব্যথা করে উঠল। কিছুক্ষণ চুপ থেকে আপা গাল এগিয়ে হা করল। লোকটা আলতো হাসি মুখ করে খাবারটা দিল আপার মুখে। আপা সাথে সাথেই খুব নীরবে চোখের পানি ছেড়ে দিল। তার তীব্র কষ্ট যেন মুখে ফুটে উঠছিল।
কেমন ভয়ার্থভাবে ফুপিয়ে উঠে আপা মুখে হাত ঠেকাতেই হরহর করে বমি করে দিল। লোকটার সাথে সাথে প্লেট রেখে দিয়ে আপার পেছনে গিয়ে কপাল ধরল আর পিঠে হাত বুলানো শুরু করলো। আমি তড়িঘড়ি করে এক দৌড়ে পানি নিয়ে এলাম আর আপার মুখের সামনে বালতি ধরলাম। দেখেই বোঝা যাচ্ছিল আপার খুব কষ্ট হচ্ছে। আপা বমি করা বন্ধ করলে আপার মুখ ধুইয়ে দিল লোকটা। আমি দেখছি আর অবাক হচ্ছি, যদিও আমার মনের ভেতর ভালো লাগছিল না। আপাকে আস্তে করে শুইয়ে দিল লোকটা। আমাকে বলল, তুমি ওর পাশে বসো, আমি একটু বাইরে থেকে আসছি। আমি উত্তর না দিয়ে সোজা আপার কাছে বসে পড়লাম। লোকটা বাইরে যাওয়ার আগে তেল পানি এনে দিল আপার মাথায় দেওয়ার জন্য। আমি হাত থেকে নিয়ে আপার মাথায় দিয়ে দিলাম। আপা একপাশে ফিরে শুয়ে থাকলো। এতক্ষণে আপা লোকটার দিকে একবারও তাকালো না। লোকটা আস্তে আস্তে বাইরে চলে গেল। আমি আপার মাথায় হাত ফুলাচ্ছি আর প্রশ্ন করছি, আপা তোর ভালো লাগছে এখন একটু? আপা উত্তর না দিয়ে চুপ করে থাকলো কয়েক মুহূর্ত। তারপর খুব দুর্বল স্বরে বলে উঠল, মনি, তুই আমাকে এখনই বাড়িতে নিয়ে যেতে পারবি? আমি একটু অবাক হয়েই রাজি হয়ে গেলাম। হ্যাঁ আপা, পারবো, কিন্তু তোর এই শরীরে এতটা কষ্ট নেওয়াটা ঠিক হবে না আপা। তুই আগে একটু সুস্থ হ, তারপর আমরা এখান থেকে চলে যাব। আপা একটু অভিমান কণ্ঠে বলে উঠল, আমি পারবো, কষ্ট হবে না, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আপার কথাটা শুনে আমার বুকের ভেতর খচখচ করতে লাগলো। কত কষ্টই না হচ্ছে আমার আপার। আপা আমাকে জলদি করে বলল। আমি আর কথা না বাড়িয়ে আপার ফোন থেকে আপাদের পরিচিত এক ড্রাইভারকে কল করলাম। ওনাকে জলদি করে আসতে বললাম। তারপর আমি আপার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর আপার কষ্টটাকে বোঝার চেষ্টা করছি। আপাকে জিজ্ঞাসা করলাম আস্তে করে, তোর আবার বমি হবে না তো আপা? এক ফোঁটাও শক্তি নেই এখন তোর গায়ে। রাস্তায় বমি শুরু হলে তোকে নিয়ে কি করব বলতো? আপা হু হু করে কেঁদে উঠল। আমি তখন খেতে চাইনি রে একদম, কিন্তু লোকটার শেষ স্পর্শটুকু পেতে চেয়েছিলাম, তাই আমি বেশি না করতে পারিনি। আমি আপার দিকে তাকিয়ে হা হয়ে গেলাম। এত কষ্ট, এত যন্ত্রণা এই নরকের ভেতর ভোগ করেও আপা কিনা একটু ভালোবাসার কাছে কাতর ছিল। অথচ অমানুষটা আপাকে বুঝলই না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অমানুষটাকে পৃথিবীর সব থেকে বড় শাস্তিটাই দিতাম। আপার মনোযোগ সরতে জিজ্ঞাসা করলাম, আপা তোর ব্যাগ গুছাতে হবে না? তুই আমাকে বলে বলে দে, আমি গুছিয়ে নিচ্ছি। আপা মুখ ফিরিয়ে দিয়ে বলল, শুনেছিলাম মেয়েরা স্বামীর বাড়িতে আসে একবারে, মৃত্যুর পরে ফিরে যায়। আমিও যেহেতু চলে যাচ্ছি, মৃত মানুষের মতো খালি হাতেই চলে যাব এই ঘর থেকে। আমার পুরো শরীর শিউরে উঠল আপার মুখের দিকে তাকিয়ে। ফর্সা মুখটা বোধহয় আকাশ ছোঁয়া যন্ত্রণায় নীল হয়ে গেছে। আপা স্তব্ধ হয়ে বসে আছে। আমিও নির্বাক হয়ে আপাকে দেখছি। হঠাৎ লোকটা নিঃশ্বাস না নেওয়া দম ভরে ছুটতে ছুটতে এসে আপার কাছে এসে জিজ্ঞাসা করলো, নীলা, তুমি নাকি বাড়ি যাচ্ছ এখনই? ড্রাইভার ফোন করেছিল। তোমার মাথা ঠিক আছে? এই শরীরে কিভাবে বের হবে তুমি? একটু সুস্থ হও তুমি, আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো। আপা একটু চুপ থাকার পর বলল, আমার এই শরীরে বাবার কাছে থাকতে ইচ্ছে করছে, আমাকে বাধা দিও না, নয়তো আমাকে ঠেকানো যাবে না। লোকটা মুখটা কেমন অসহায়ের মতো নত করে সরে গেল একটু আপার থেকে। একবার আমার দিকে তাকিয়ে তারপর আপার মুখের দিকে চেয়ে থাকলো। আপা অন্য দিকেই তাকিয়ে আছে। লোকটার মুখ দেখে মনে হচ্ছিল সে সব বুঝতে পারছে, তার বলার কিছুই নেই। আমি আপার ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। আমার খুব তাড়াহুড়ো করে তারপর আপাকে উঠালাম ধীরে ধীরে। লোকটা বোবার মতো তাকিয়ে আছে, তার যেন কিছুই করার নেই। আপা একসময় একটু টলে পড়তে গেল। লোকটা জলদি করে হাত এগিয়ে দিল ধরার জন্য। আপা ধরতে দিল না, একাই আমাকে ধরে দাঁড়িয়ে গেল। লোকটা কী যে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর বলল, আমি তোমাকে এত খারাপ অবস্থায় দেখব কখনো ভাবিনি। আপা উত্তর দিল, আমার অবস্থা এমন হয়ে যাবে আমিও কখনো ভাবিনি। আমি নীরব দর্শকের মতো তাকিয়ে দেখছিলাম। গাড়ির হর্ন বেজে উঠল। ওটা শুনেই আমার আপা কেমন জানি চমকে উঠল আর লোকটার মাথাটা একেবারে নুইয়ে দিয়ে আপাকে বলল, আমার ভুলের শাস্তি তুমি নিজেকে দিও না, ভুল থেকে বেরিয়ে আসতে চাই, তুমি কি আমাকে সুযোগ দিবে একবার? কথাটা শুনে আপা কেমন জানি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, কিছু বলছে না। লোকটা কেমন একটা আর্তনাদ করে উঠল, প্লিজ নীলা, কিছু বলো তুমি, এভাবে শাস্তি দিও না আমাকে, আমি ক্ষমা পেতে চাই।
আপা আমার হাত কেমন জানি শক্ত করে ধরে হাঁটা শুরু করলো একটু একটু করে মেন দরজার কাছ পর্যন্ত গিয়ে একটু থেমে গেল। লোকটা পেছন পেছন ছুটে এলো, কাতর হয়ে বলল, দোহাই লাগে কিছু বলে যাও আমাকে। আপা ঘুরে তাকালো না, মুখটা হালকা সাইড করে নিয়ে বলল, আমি তোমাকে নীরবে 1000 বার সুযোগ দিয়েছি ভুল শোধরানোর। আমি চলে যাচ্ছি। এখন থেকে তোমাকে লুকিয়ে ভুল করতে হবে না, আর ক্ষমার সুযোগটা তোমাকে দেওয়া হবে না। তারপর আপা অনেক বড় করে দম নিয়ে পেটে আলতো করে হাত দিয়ে বলল, তোমার ভুলের শাস্তি এটাই, তুমি তোমার সন্তানকে তোমার পরিচয় নিজে শেখাতে পারবে না। এই কথা শুনেই আমি এতটা চমকে গেলাম যে আমি কেমন যেন কেঁদে উঠলাম। হা করে আপার দিকে তাকিয়ে দেখি আপা যেন একটা রোবটের মতো দাঁড়িয়ে আছে। আমি আপাকে কিছু জিজ্ঞাসা করার আগেই আপা অতটা দুর্বলতা নিয়েও আমার হাত হ্যাচকা টান দিয়ে হাঁটা শুরু করলো। আমি যতটা অবাক হয়েছিলাম তার থেকেও বড় শখ যেন লোকটা পেয়েছিল। পেছন থেকে লোকটার আর্তনাদ শোনা গেল। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি লোকটা মেঝেতে আছড়ে কাঁদছে। আবার কান পর্যন্তও শব্দ আসছিল, কিন্তু একটাবার ভুল করেও আপা ফিরে তাকালো না লোকটার জন্য। আমার একটু মায়া হলো। কে বলেছে কারো ভুলের শাস্তি দুনিয়াতে নেই? আমার তো মনে হলো এর থেকে বড় শাস্তি আর কিছুই নেই। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।